শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ রূপতত্ত্ব। চলো প্রথমে আমরা রূপতত্ত্ব কাকে বলে জেনে নেই। শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনাকে রূপতত্ত্ব বলে। শিক্ষার্থী বন্ধুরা, রূপতত্ত্বে শব্দ, শব্দের গঠন পদ্ধতি, শব্দসমূহের পরস্পর সম্পর্ক, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। চলো প্রথমে আমরা শব্দ সম্পর্কে জেনে নিই। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম এবং আ, এটা মিলে হয়েছে মা। আবার দেখো আ, ম, আ, র, এই চারটা মিলে হয়েছে আমার। তাহলে দেখো দুই বা তার চেয়ে বেশি, দুই এই যে ম, আ, দুই, অথবা তার চেয়ে বেশি এই যে দেখো তার চেয়ে বেশি মিলে শব্দ তৈরি হয়। এই যে ধ্বনিগুলো এসব মিলে শব্দ তৈরি হয়েছে। তাহলে দুইয়ের বেশি হতে হবে নাকি? এখন যদি আমরা বলি যে একটা শব্দ দিয়ে হবে না, একটা শব্দ দিয়ে দেখো তো, আমরা এখানে বেদনা বোঝাতে ই দিয়ে শব্দ হয়ে গেছে, ক্ষোভ বোঝাতে উ বলছি, দুঃখ বোঝাতে আ বলছি। তাহলে দেখো এই হর্ষ ই, হর্ষ উ, আ, এই যে ই, উ, আ, এই তিনটা ধ্বনি দিয়ে তো একটা করে শব্দ হচ্ছে। তাহলে একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে। তবে একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হতে পারে, একটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হতে পারে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটা শব্দ তৈরি করতে যদি মনে করি একটি ধ্বনি দিয়ে করব, তাহলে সেটা একটা স্বরধ্বনি হতে হবে, ব্যঞ্জন ধ্বনি দিয়ে হবে না। শিক্ষার্থী বন্ধুরা দেখো, শব্দ গঠনের ভাষিক উপাদান। শব্দ গঠনের ভাষিক উপাদানের মধ্যে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস, এগুলো নিয়ে আমাদের এসব হচ্ছে শব্দ গঠনের ভাষিক উপাদান। গত ক্লাসে আমরা প্রত্যয় ও বিভক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমি উপসর্গ ও সমাস নিয়ে আলোচনা করব। দেখো এই যে আমাদের আলোচ্য বিষয় উপসর্গ ও সমাস। তাহলে প্রথমে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে। দেখি উপসর্গ প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতে কিছু ভাষিক উপাদান বোঝায়। প্রত্যয় বা বিভক্তি বসে শব্দের শেষে, উপসর্গ বসে শব্দের আগে। দেখো মনে রাখতে হবে, নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার বা রূপ ও শ্রেণীর পরিবর্তন ঘটে। তাহলে দেখো যে এটা আমি গত ক্লাসেও তোমাদের বলেছি, আজকে আবারও বলছি, যে যদি অর্থ, আকার ও রূপ বা শ্রেণীর পরিবর্তন না হয় তাহলে নতুন শব্দ হবে না। দেখো এই যে উপসর্গ কাকে বলে। বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো কখনোই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলো অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে। ওই সব অব্যয় শব্দই উপসর্গ নামে পরিচিত। এখন দেখো তো, তাহলে উপসর্গ একটা অব্যয় সূচক শব্দাংশ। ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন সাধন করে, এই হচ্ছে উপসর্গ। এবার দেখো এখানে তোমাদের কিছু আমি উদাহরণ দিয়ে দিই, সহজে বুঝতে পারবে। যে এই যে হার, হার অর্থ হচ্ছে গলার একটা মালা, তাই না? এই যে গলার মালার আগে আ একটা আমরা যোগ করে দিলাম, আগে দিয়েছি, এটা কি হিসেবে দিলাম? উপসর্গ। যেহেতু আগে দিয়েছি সেহেতু উপসর্গ। প্রত্যয় হলে পরে থাকতো, এটা আগে। এবারে দেখছো হারের আগে আ যোগ হয়ে কি হয়ে গেছে? আহার। তাহলে দেখো এখন আর গলার মালা নাই, এখন খাবার দাবারের বিষয় হয়ে গেছে। দেখছো আহার মানে খাওয়া, এই যে ভোজন করছে, হ্যাঁ তাই না? এবারে দেখো হার, এই হারের আগে একটা উপ দিয়ে দিছি, এই যে উপসর্গের, এটা একটা উপসর্গ। এই যে দেখছো কি হয়ে গেছে, এখন এখন আর হার নেই, এখন উপহার হয়ে গেছে। এই যে দেখো উপহারের একটা প্যাকেট। এরপরে দেখো হার, হারের আগে একটা বি দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? দেখো এটা অর্থ পরিবর্তন করে বিহার হয়ে গেল। এই যে দেখছো ভ্রমণ করছে তারা। এরপরে দেখো হার, হারের আগে একটা প্র লাগাই দিচ্ছি, দিলে কি হয়ে গেল? এই যে দেখো প্রহার, প্রহার দেখছো, এই যে প্রহার করছে, মারতেছে, মারে, এই যে প্রহার। এই যে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, এই অর্থের নতুন শব্দ তৈরি হচ্ছে, তাই না? এই যে দেখো তাহলে উপসর্গ দেখো আ দিয়ে যখন হয়েছিল, মূল শব্দ হচ্ছে হার, হারের সাথে আ দিলে হয়
আহার, আহার মানে ভোজন, অনা দিলে হয় অনাহার, অনাহার হচ্ছে উপবাস, প্রহার দিলে দিলে হয়ে যায় প্রহার, প্রহার অর্থ নিগ্রহ বা মার, পরি দিলে হয় কি পরিহার, পরিহার মানে কোনো কিছু বর্জন করা, দিলে হয় যায় উপহার উপঢৌকন, দিলে হয় যায় বিহার ভ্রমণ। দেখছো একটা মূল শব্দ হার, এটার আগে এইসব সবগুলো উপসর্গ দিলে নতুন নতুন শব্দ হয়। শিক্ষার্থী বন্ধুরা আমরা উপসর্গ সম্পর্কে দেখলাম, চলো এখন আমরা সমাস নিয়ে আলোচনা করি। সমাসের সংজ্ঞার পর প্রথমে জেনে নেব পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একপদীকরণ। সমাস নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাস করা হয়। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে। এই স্লাইডটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এইটা তোমাদের বারবার প্রয়োজন হবে, এটা তোমরা ভালো করে স্থির করে দেখে নাও, আর একটু ভালো করে দেখে নাও। এরপরে দেখো সিংহাসন। এই যে দেখো সমাসবদ্ধ পদ হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এই যে এখানে তিনটা ছিল, সিংহ চিহ্নিত আসন, তিনটা পদ ছিল, এটা মিলে এক পদে পরিণত হয়েছে সিংহাসন। দেখো রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, এই কথাটা না বলে যদি আমরা বলি রাজা সিংহাসনে বসে আছেন, শুনতেও তো ভালো লাগে, তাই না? আবার দেখো সিংহ চিহ্নিত আসনকে ছোট করে সিংহাসন করা হয়ে গেল। এই যে দেখো যদি বলি যে বিদেশ হতে ফেরত, না বলে যদি বলি বিদেশ ফেরত, শুনতে সুন্দর লাগে না? এই যে সংক্ষেপও করা হয়, সুন্দরও হয়। এই যে দেখো শিশুটি মা ও বাবার সাথে সাগরে নামছে, না বলে যদি বলি যে শিশুটি মা বাবার সাথে সাগরে নামছে, সুন্দর লাগে না? এই যে দেখো এই যে সমাস, এই জন্য বলা হয় সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একপদীকরণ। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাস করা হয়। সমাসের সংজ্ঞাতে আমরা কি দেখেছি পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে দেখলে এতক্ষণ আমরা এটাই দেখলাম। এবারে আসি সমাসের উদাহরণে। কালের অভাব আকাল, খেয়া পারাপারের ঘাট খেয়াঘাট, নদী মাতাজার নদীমাতৃক। শিক্ষার্থী বন্ধুরা দেখো এতক্ষণ আমরা যা পড়লাম বা শিখলাম, এতে থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি কয়েকটা নমুনা প্রশ্ন তোমাদের এখানে দিয়েছি, উত্তর দিলাম না, তোমরা ভিডিওটি বারবার দেখে উত্তর তোমরা নিজেরা পারবে ইনশাআল্লাহ। এই যে দেখো 1 2 3 4 5 6 7, এই 6, এই যে বাড়ির কাজ, এই 6টি এমসিকিউ প্রশ্ন তোমাদের দিয়েছি। এই ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো তোমরা উত্তর দিবে। আগামী ক্লাসে অবশ্যই আমার সাথে থাকবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই। ধন্যবাদ।